প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ টিভির নিয়মিত আয়োজন রাজদরবার। প্রিয় দর্শক, আমরা সমসাময়িক রাজনীতির অনেক বিষয় নিয়ে কথা বলি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে কথা বলবো তরুণদের ভাবনায় সমসাময়িক রাজনীতি, ছাত্র রাজনীতির একাল সেকাল এবং আরও আনুষঙ্গিক অনেকগুলো বিষয় নিয়ে। এবং অত্যন্ত প্রাসঙ্গিক এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমরা বাংলাদেশ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন তরুণ উদীয়মান সাবেক ছাত্র নেতা এবং বর্তমানে যার যার জায়গায় বিভিন্নভাবে এগিয়ে যাচ্ছেন, প্রতিষ্ঠিত হচ্ছেন, এরকম দুইজন জনপ্রিয় মানুষকে। আমার ডান পাশে আছেন রাহাত তরফদার। তিনি বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগরের সাবেক সভাপতি। এবং আমার বাম পাশে আছেন ওবায়দুর রহমান ফাহমি। তিনি একজন আইনজীবী, আছেন সিলেট জজ কোর্ট এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে, পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সদস্য। আপনাদের দুজনকেই রাজদরবার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ বাংলা ভিউ টিভিকে রাজদরবারে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ রাজদরবার কে এবং বাংলা ভিউ টিভিকে, বিশেষভাবে ধন্যবাদ অ্যাডভোকেট শাকির সাফরিদিকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের রাজদরবারে আপনারা জানেন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। ইদানিংকালে আমরা যে ট্রেন্ডটি রাজনীতিতে এসেছে সেটি দেখতে পাই, বিশেষ করে ক্ষমতাসীন দলের মধ্যে, যে তরুণদেরকে সামনে নিয়ে যাওয়ার এক ধরনের একটি ট্রেন্ড এসেছে রাজনীতিতে। জনাব রাহাত তরফদার, প্রথমে যদি আপনার কাছে যাই, এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ অ্যাডভোকেট শাকির সাফরিদিকে। যেহেতু আমি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত, আপনি জানেন কিছুদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সেই কাউন্সিলে আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, সেখানে তারুণ্য নির্ভর একটি নেতৃত্ব আমাদের মাননীয় সভানেত্রী আমাদের কাছে উপস্থাপন করেছেন এবং বিশেষ করে যাদের ছাত্র রাজনীতি কেন্দ্রিক কেরিয়ার রয়েছে তাদেরকে প্রাধান্য দিয়ে এবং বিশেষ করে যারা অতীতে রাজপথের তাদের ত্যাগ এবং মেধার স্বাক্ষর রেখেছেন তাদেরকে সামনে নিয়ে এসেছেন। এবং আমরা সরকারেও যদি সেদিকে লক্ষ্য করি, আমরা দেখব যে যারা মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন তাদের একটি উল্লেখযোগ্য সংখ্যক মন্ত্রী যারা তরুণদের প্রতিনিধিত্ব করে থাকেন। তো আমি মনে করি তরুণদেরকে এইভাবে মাননীয় প্রধানমন্ত্রী আগামীর জন্য প্রস্তুত করছেন এবং এই তৈরি করাকে তিনি কিন্তু আসলে আগামী যে আমাদের তরুণ এবং নতুন প্রজন্ম, পরবর্তী প্রজন্ম, তাদেরকে একটি প্রতিনিধিত্ব করার জন্য তাদেরকে তৈরি করে বা আমি মনে করি তিনি কাজে লাগানোর চেষ্টা করছেন এবং এটি একটি ইতিবাচক দিক রয়েছে। যেহেতু আমি একজন নিজেকে তরুণ এবং পরবর্তী প্রজন্মের প্রতিনিধি হিসাবে আমি মনে করি, আমার মনে হয় এটি তরুণদের জন্য অবশ্যই একটি ইতিবাচক দিক। এই বিষয়টি নিয়ে যদি একটু জনাব ওবায়দুর রহমান ফাহমি আপনার কাছে যাই, তাহলে দেখা যায় আপনি যে দলের রাজনীতির সাথে জড়িত আছেন, বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেখানে এই বিষয়টি বর্তমানে কি অবস্থায় আছে তরুণদের সামনে নিয়ে আসাকে? ধন্যবাদ শাকিরকে আবারও। আপনি খেয়াল করে দেখবেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান যে অ্যাক্টিং চেয়ারম্যান তারুণ্যের অহংকার, তারেক রহমান একজন তরুণ, উনাকে বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আছেন। উনি দলের দায়িত্ব পাওয়ার পর থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুমতি নিয়ে এবং তার পরামর্শেই উনি আমাদের দলকে তারুণ্য নির্ভর দলটাই করার চেষ্টা করতেছেন। এই যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একটি কেন্দ্রীয় কমিটি হয়েছে, এখানে 180 সদস্য বিশিষ্ট কমিটিটা হয়েছে, দেখা যাচ্ছে 80 জন থেকে 90 জনই হবে এই সাবেক ছাত্র নেতা বা ছাত্রদল করে আসছে, যাদের মানে রাজপথে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছিল, ওই রকম দেখে এবং প্রত্যেকটি জেলা শহর থেকে যারা সাবেক ছাত্র নেতা ছিল বা আইনজীবী হিসাবে মোটামুটি প্রতিষ্ঠিত, এইরকম কেন্দ্রতে নিয়ে গেছে। আমরা যদি একটু সিলেট জেলার ছাত্র রাজনীতির দিকে যাই, তাহলে কিন্তু আপনি নিজেও ছাত্র দলের একজন সাবেক নেতা। জেলা মহানগর পর্যায়ে আমরা কিন্তু বিভিন্ন সময় দেখেছি, যদি আমরা এখানে রাহাত তরফদার আছেন বলতে পারবেন, ছাত্রলীগের কমিটিগুলোর সাথে তুলনা করি, সেখানে ছাত্র দলে অনেক সিনিয়র লোকরা এসেছেন। এমনও অভিযোগ আছে বা মিডিয়া থ্রুতে আছে যে পদধারী অনেকেই বিবাহিত। এটি নিয়ে আসলে এই সমালোচনাটার কি জবাব দিবেন? এইটা
বেসিক্যালি আমরা আজকে 11 বছর দলে বিরোধী দলে আছি। দলটা গুছানোর জন্য একটু টাফ হয়ে গেছে, আর ছাত্র দলের সেশন জোট সৃষ্টি হয়ে গেছিল, এই জন্য একটা প্রবলেম হয়েছে। আগামীতে এরকম আর থাকবে না আশা করি। আমাদের যতটুকু যারা আছে 2005 থেকে যারা এসএসসি তাদেরকে দিয়ে আগামীতে ছাত্র দলের কমিটিটা হবে সিলেট জেলা এবং মহানগর। জি, জনাব রাহাত তরফদার, এই জায়গাটিতে যদি আমরা ছাত্রলীগ প্রসঙ্গেও কথা বলি, দল ক্ষমতায় আছে, সবাই জানে যে আওয়ামী লীগ একটি ফুরফুরে মেজাজে আছে। কেন্দ্রীয় সম্মেলন হয়েছে, জেলা মহানগরের সম্মেলন হয়েছে, সব জায়গায় আওয়ামী লীগ এখন আসলে নিজের হয়তো বা নিজেই প্রতিদ্বন্দ্বী, এরকম একটি ভালো জায়গায়। সেই অবস্থায় সিলেটে জেলা ছাত্রলীগের কমিটি নেই 2 বছরের মতো, মহানগর ছাত্রলীগ কমিটি কিন্তু এখন নেই। এই বিষয়টি কেন হচ্ছে? আসলে যে কোনো ছাত্র সংগঠনের জন্য এটি কোনো সুখকর অভিজ্ঞতা নয়, কারণ যেহেতু আমরা নেতৃত্বের যে পালাবদল রয়েছে, নেতৃত্বের সেই পালাবদলের যে প্রক্রিয়া, সাংগঠনিক প্রক্রিয়া বা গঠনতান্ত্রিক প্রক্রিয়া, সেটি যদি আমরা অনিয়মিতভাবে করি তাহলে কোনো সংগঠনে একটি আমার মনে হয় যে দীর্ঘসূত্রিতা, যেহেতু এখানে তরুণ বা যারা নিয়মিত ছাত্র রয়েছেন তাদেরকে তারাই ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কথা, কিন্তু আমরা দেখেছি অতীতে এই অনিয়মিতভাবে সম্মেলন হওয়ার কারণে এবং বিশেষ করে অনেক জায়গায়, যেহেতু আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল এবং বাংলাদেশ ছাত্রলীগ একটি প্রাচীনতম ছাত্র সংগঠন, 1948 সালের 4 জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা হয়েছিল এবং সেই এই বছর আমরা 2020 সালে 72তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি গত সপ্তাহে। আমার মনে হয় অনেক জায়গায় নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে এবং অনিয়মিত সম্মেলন এবং নেতৃত্ব বাছাই করার কারণে অনেক সময় যারা নিয়মিত ছাত্র রয়েছেন বা যারা আসলে যাদের জন্য এই পদ পাওয়াটা ন্যায্য, তারা অনেক সময় বঞ্চিত হন এবং এই কারণে অনেক সময় কর্মীদের মধ্যে একটি ক্ষোভ বা একটি মানসিক একটি সমাধান কি হতে পারে? এটি অবশ্যই যদি আমরা, যেহেতু বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক জয় এবং লেখক প্রতিষ্ঠা বার্ষিকীর যে পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সেই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদেরকে ভারমুক্ত করা হয়েছে এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে বর্তমানে তারা দায়িত্ব পালন করছেন। আমার মনে হয় এখন তারা শুধু সিলেট জেলা মহানগর নয়, বাংলাদেশের অনেক জায়গায় মেয়াদ উত্তীর্ণ কমিটি রয়েছে এবং অনেক জায়গায় দীর্ঘদিন ধরে হয়তো সম্মেলনের সুযোগ তৈরি করা সম্ভব হয়নি। আমার মনে হয় এখন তারা সেই দিকে অবশ্যই দৃষ্টি দিবেন এবং সেই পরিবেশ তৈরি করতে হলে কিন্তু আসলে সদিচ্ছার কোনো বিকল্প নেই। আমার মনে হয় যদি সিলেট জেলা এবং মহানগরে অতি সত্বর কেন্দ্রীয় ছাত্রলীগ চেষ্টা করেন, যেহেতু আমি একজন সাবেক ছাত্র নেতা, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করি। দুজনের কাছে একটি প্রশ্ন আমি যদি জনাব ফাহমি আপনার কাছেই যাই, যে অনেক ক্ষেত্রে ঠিক আছে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম কমিটি হলো, সেক্ষেত্রে দেখা যায় যে তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, যেভাবে কাউন্সিল হওয়ার কথা দলীয় সংবিধান অনুযায়ী সেভাবে হচ্ছে না। কেন্দ্র থেকে হয়তো একটা প্রেস রিলিজে একটা কমিটি চলে আসলো, তারপরে আবার সেটি দেখা যাচ্ছে পূর্ণাঙ্গ হতে লম্বা সময় চলে যাচ্ছে, আবার অনেকের এতে কপাল পড়ছে, কারো ছাত্রত্ব চলে যাচ্ছে, কেউ বিবাহিত হচ্ছেন, ছাত্রদল কিংবা ছাত্রলীগ এই বৃত্তের বাইরে আসতে পারছে না। আপনি ব্যাপারটি এটা বেসিক্যালি যেটা ছাত্রদলের বা ছাত্রলীগ বা ছাত্র রাজনীতি, এটা এই মুহূর্তে এটা আকাল দেখা দিয়েছে, যেটা ক্যাম্পাস ভিত্তিক রাজনীতিটা কমে গেছে। ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতির কোনো চর্চা নেই, দেখা যায় ছাত্রলীগ এককভাবেই আছে বা একটা গ্রুপই আছে, যে গ্রুপ আছে এই গ্রুপই ক্যাম্পাসটা দখল করতেছে, প্রতিদ্বন্দ্বী কেউ নেই, কোনো ছাত্র সংগঠনই নেই। ধরে নিলাম ছাত্রদল ছাড়াও আরো যে ছাত্র সংগঠন আছে, কোনো সংগঠনই ক্যাম্পাসে যেতে পারছে না। এই জন্যই আমাদের মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ক্যাম্পাস যেতে পারছে না, এটা তো আপনারা আরো ভালো জানেন, দেশবাসী আরো ভালো জানেন যে সরকার দলীয় ছাত্রলীগের যে একক আধিপত্য বা ওনাদের উশৃঙ্খল আচরণের জন্য ক্যাম্পাসে যেতে পারছে। জবাবটি যদি রাজদার কাছে। আসলে অ্যাডভোকেট উবাইদুর রহমান ফাহমি, তিনি আমার সহপাঠী এবং এককালে তিনি ছাত্রদলের টুকুর ছাত্রনেতা ছিলেন এবং বর্তমানে তিনি আইন পেশায় সম্পৃক্ত রয়েছেন। আমি মনে করি তার এই অভিযোগটি সত্য নয়, কারণ আমরা কিছুদিন আগে মধুর ক্যান্টিনে দেখেছি যে ছাত্রলীগের যে মধুর ক্যান্টিন হলো ছাত্র রাজনীতির আতুর্ঘ, সেখানে ছাত্রদল
সেখানে যারা নতুন নেতৃত্ব গ্রহণ করেছেন তারা ওই জায়গায় গিয়ে আধিপত্য বিস্তার করে ওই জায়গায় স্লোগানে মুখরিত করেছেন। এবং আমার মনে হয় না এই ধরনের অযৌক্তিক অভিযোগ করার সময় এখন, কারণ আমি দেখেছি, আপনারা জানেন কিছুদিন আগে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, আমি ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে সিলেট জেলা এবং মহানগরে, তারা রাজপথে মিটিং করছেন, সমাবেশ করছেন, তারা নিয়মতান্ত্রিকভাবে তারা তাদের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। আমার মনে হয় না এখানে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন কোনো ধরনের বাধার সৃষ্টি করছে, কারণ বর্তমানে সিলেটে একটি শান্তি বিরাজ করছে এবং সিলেট সবসময় রাজনৈতিক সম্প্রীতিতে বিশ্বাস। সিলেটের মানুষ সবাই এখানে একটি আমাদের আধ্যাত্মিক একটি পরিবেশ সবসময় বিরাজমান। আমার মনে হয় আমার বন্ধু যে অভিযোগ করছেন সেটি সত্য, অনেকাংশে সত্য নয়। তবে আমার মনে হয় আমাদের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে সবাই সহাবস্থানে থাকলে আমার মনে হয় যে ছাত্র রাজনীতির যে অতীত এবং গৌরব উজ্জ্বল যে ইতিহাস রয়েছে সেটি থেকে আমাদের পরবর্তী প্রজন্ম তাদের আগামী নির্ধারণে ভূমিকা পালন করতে পারে। আবার একটি প্রশ্ন নিয়ে যদি আপনার কাছে যাই, আপনি কথা বলছিলেন যে গ্রুপকে দেখা যাচ্ছে মাঠের দখলে আছে তারাই হয়তো আছে, অর্থাৎ আপনি এক প্রকার স্বীকার করে নিলেন যে রাজনীতিতে বা ছাত্র রাজনীতির ক্ষেত্রে গ্রুপিং একটি ফ্যাক্টর। আমরা বিএনপির আমলে জেনেছি বা দেখেছি যে বিভিন্ন অ্যাক্টিভ বলয়গুলো ছিল, এখনো হয়তো বা আছে। এই গ্রুপিংটা ছাত্র রাজনীতিকে নষ্ট করে দেওয়ার কোনো কারণ কিনা? এটার জন্য কিছুটা দায়ী গ্রুপিং রাজনীতিটা অনেক অংশে দায়ী। আমরা এটা বলি এটা গ্রুপিং রাজনীতি না করে নেতৃত্বের যদি প্রতিযোগিতা থাকে ওইটা ভালো হয়। আমি রাত্রে ধরে এটা উত্তর দেবো, ওই যে মধুর ক্যান্টিনে যেটা বলছেন, কিছুদিন আগে বাংলাদেশের সবাই মানুষ আছে ডাকসুর নির্বাচিত বিপি, ডাকসু হলো বাংলাদেশের সর্বোচ্চ স্থান, নূরকে কিভাবে পিটানো হয়েছে এটা সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ নিয়ে যাওয়া হয়েছে। আমাদের ডাকসু বিপি নির্বাচন নিলেন, বাংলাদেশে বাকি কোনো জায়গায় কোনো ছাত্র সংসদের কোনো নির্বাচন নাই কেন? এই প্রশ্নের উত্তরটা কি আমাকে দেবেন না আত্মরক্ষা? অ্যাডভোকেট ফাহমি যে অভিযোগ করেছেন, আসলে একটি সুষ্ঠু নির্বাচন ডাকসুতে সুসম্পন্ন করার মতো সাহস এই সরকার বা ভার্সিটি প্রশাসন দেখিয়েছে বিদায় সেখানে বিপরীত রাজনৈতিক আদর্শ যে বাস্তবায়ন করছে এবং প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে যে বক্তব্য দিচ্ছে, সেই নুরুল হক নুরু সেই ডাকসুর মতো সারা যাকে মিনি পার্লামেন্ট বলে আখ্যায়িত করা হয় সেই জায়গায় নির্বাচিত হয়েছে। যদি বাংলাদেশ ছাত্রলীগ অথবা এই সরকারের যদি কোনো দুরভিসন্ধি থাকতো নিশ্চয়ই সেখানে ভিন্ন মতাদর্শের কেউ বিপি নির্বাচিত হতে পারতেন না। তবে আমার মনে হয় যে ঘটনা, কিছু বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখছি ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিকে কেন্দ্র করে, সেটি কোনো অবস্থায় শুভনীয় নয়। আমি মনে করি হয়তো ডাকসুর বিপি নূর তিনি অনেক জায়গায় সরকারের বিরুদ্ধে ঢালাওভাবে এবং বিশেষ করে ছাত্রলীগকে আক্রমণ করে, যদি সেটি রাজনৈতিক আক্রমণ হতো অবশ্যই আমরা গ্রহণ করতাম। এবং তিনি যেভাবে সরকার এবং বিশেষ করে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে উনি যেভাবে আক্রমণ করছেন, আমার মনে হয় সেখানে তার একটি রাজনৈতিক দুরভিসন্ধি রয়েছে। এবং আমি কোনো অবস্থায় সমর্থন করি না, যেহেতু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, আমি কোনো অবস্থায় আমি সমর্থন করি না তাকে যদি অন্য কোনো রাজনৈতিক সংগঠনও যদি তার উপর আক্রমণ করে সেটি নিন্দনীয়। এবং আমি মনে করি বাংলাদেশ ছাত্রলীগ জ্ঞানভিত্তিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করছে এবং সেটি এই এক দশক নয়, আমি বলবো যে 7 দশক ধরে বাংলাদেশ ছাত্রলীগ শান্তির পতাকা মানে উড়াচ্ছে। আমার মনে হয় সেটি বলার অপেক্ষা রাখে না। এখন যদি অন্য কোনো রাজনৈতিক সংগঠন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতো, আমার মনে হয় সেখানে ভিন্ন মতাদর্শের কেউ সেখানে দাঁড়াতেই পারতো না। বুঝতে পেরেছি আপনার কথাটি। আমি যদি আবারও জনাব ফাহমি আপনার কাছে যাই, যে গত 5 জানুয়ারি মাত্র কয়েকদিন আগে গেল, তো সেখানে কিন্তু আপনাদের কেন্দ্রীয় কর্মসূচি ছিল এবং সেখানে কিন্তু সিলেটে ছাত্রদলের ওই পরিমাণ তৎপরতা চোখে পড়েনি, অথচ এখানে আপনাদের কমিটি আছে। এটি কি ছাত্রদলের নেতৃত্বের দুর্বলতা নাকি অন্য কোনো কারণ? এটা ঠিক আছে, ছাত্রদলের আমি বর্তমান যে কমিটির একটা
বড় ধরনের ব্যর্থতাই বলবো। পাশাপাশি এই কথা বলবো যে ওরা মামলা মোকদ্দমা এমনভাবে জর্জরিত, প্রতিদিনই কোর্টে আমি পাই ওদেরকে মামলায় হাজিরা দিতে, কোর্ট থেকে বেঁধে ধরে গ্রেফতার হয়, এমন একটা অবস্থার মাঝে ওরা আসে। এর মধ্যে কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে পারে না, এই জন্য প্রতিবাদের কোনো সমস্যা এমনি কোনো আমি আর ব্যক্তিগতভাবে দেখছি না। পাশাপাশি আমি রাষ্ট্রদের একটি রিপ্লাই দিতে চাইছি যে ডাকসুর বিপি নির্বাচন ফেয়ার হয়েছে বলে বিপি নূর হয়েছে বলে জিএসটা কিভাবে হয়েছে বা হলগুলার নির্বাচন কিভাবে হয়েছে ওইটা দেখা হয়েছে। আর ক্যাম্পাসে যেটা বলতেন জাতীয়তাবাদী ছাত্রলীগ ক্যাম্পাসে যায়, এই নূরকে মেরে, যেটা উদাহরণ দিচ্ছে ছাত্রলীগ দিয়ে, জিকে মেরে বউকে জুতা দেয়, বিপি নূরকে আউট করে ছাত্রদলকে ভয় দেখিয়ে দিয়েছে যে আর ক্যাম্পাস তোমরাও এসো না, এসে তোমাদের উপরও আক্রমণ। ব্যাপারটি কি এরকম ছিল? আসলে এটি কোনো রাজনৈতিক উত্তর নয়, কারণ আমি রাজনৈতিক যে আচরণ, রাজনৈতিক আচরণের প্রতিবাদ কিন্তু রাজনৈতিকভাবে করতে হবে। আমরা যদি এখন কাউকে, আমি এইখানে আমি যেহেতু আমার দল রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, আমি প্রায় 5 বছর বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগরের সভাপতির দায়িত্ব পালন করেছি। আমি মনে করি একই সময়ে আমিও বিরোধী দলীয় রাজনীতির ছাত্র সংগঠনে তিনি একজন সক্রিয় নেতা হিসাবে তার ভূমিকা ছিল, কিন্তু আমি মনে করি যে আমরা সবসময় চেষ্টা করেছি, আমরা আমাদের নীতি আদর্শ এবং বিশেষ করে যেহেতু বাংলাদেশ ছাত্রলীগ স্বাধীনতা উত্তর সময়ে, স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে শুরু করে স্বাধীনতা উত্তর সময় পর্যন্ত, বিশেষ করে আমরা 1948 সালে যখন প্রতিষ্ঠা লাভ করে এর পরপরই কিন্তু ভাষা আন্দোলন এই দেশে সংগঠিত হয়। পরবর্তীতে 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 66 6 দফা শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচনেও বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেছে। এবং সর্বোপরি বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন রেসকোর্সের 7ই মার্চে যে ভাষণ দিয়েছিলেন, সেই জায়গায় সাধারণ জনতার সাথে স্বতঃস্ফূর্তভাবে যে ছাত্র সংগঠনটি অংশগ্রহণ করেছিল এবং বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন এবং ধারণ করে এই দেশকে স্বাধীন করার জন্য 1971 সালে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এই বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে অগ্রণী ভূমিকা পালন করছে। এবং আমরা দেখেছি 1975 সালে জাতির জনককে সপরিবারে নৃশংসভাবে হত্যা করার পরও যারা রাজপথ, যে গুটি কয়েক কর্মী রাজপথে নেমে এসেছিল, তারা বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে একটি জায়গায় আমি দুজনেরই মতামত চাইব। তো আপনারা দুজনই সাবেক দুজন জনপ্রিয় ছাত্র নেতা। একটু আগে যে বিষয়টি নিয়ে আপনারা একটু বাকযুদ্ধে জড়িয়ে গিয়েছিলেন যে ডাকসু নির্বাচন বা এই ছাত্র সংসদ নির্বাচন, ছাত্র রাজনীতির এক ধরনের আতুরঘর কিংবা বিতর্কের জায়গা, প্রস্তুতির জায়গা ছাত্র সংসদ। এটি যদিও ডাকসুটা হয়েছে, বাকি কিন্তু দেশে এখনো ওইভাবে এই ব্যাপারে কোনো পজিটিভ সাড়া পাওয়া যাচ্ছে না। এই জায়গাটি আগামী নেতৃত্ব তৈরির জন্য আবারও নিয়মিতভাবে ফিরিয়ে আনা দরকার কিনা আপনাদের? এটা 100% এটা প্রয়োজন, আমি শতভাগ এটা মনে করি প্রয়োজন। কারণ ছাত্র রাজনীতি থেকেই শুরু, উৎপাদন হবে, পরবর্তী জাতীয় রাজনীতিতে যাবে। ছাত্র সংসদ নির্বাচন দিয়ে ক্ষমতাশীল দল আওয়ামী লীগ বুঝতে পেরেছে ওনাদের জনপ্রিয়তা কতটুকু। ডাকসু নির্বাচন দিয়ে ওনারা দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে গেছে যে বাকি কোনো জায়গায় জিএস হয়েছে কিভাবে, ওইটাও দেশবাসী দেখেছে, আমরাও দেখেছি। পাশাপাশি হলের যে নির্বাচনগুলো কিভাবে হয়েছে বা না হয়েছে, জিএস হওয়ার পরে জিএস এই আপনাদের ছাত্রলীগের সেক্রেটারি সাহেবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ইভেন কি কয়েকদিন আগে যে পূর্ণমিলনী যেটা হয়েছে সেখানেও দেখা যায় ওনাকে দাওয়াত দেওয়া হয়নি। স্বাভাবিক প্রশ্ন আসতে পারে জিএস এর ভূমিকা কি হতে পারে। আমি আরেকটা রাত তরফদারকে বলবো, উনি মহানগর বা উনি জেলার ব্যাপারে বলেন নাই, জেলা ছাত্রলীগ ওনার রানিং মেট যারা আছিলেন ওনারা ওনাদের শরীর দলের দেখা যায় মুজাহিদুল ইসলাম সেলিমকে কোর্ট পয়েন্টে আঘাত করছেন, এমনভাবে আঘাত করছেন পরবর্তীতে ওনাদের কমিউনিটিটা স্থগিত করতে হয়েছে। জেলা ছাত্রলীগ এমনভাবে উৎপাদ করছে সিলেট শহরে, ঠিক আছে, সিলেট শহরে যে সহমর্মিতা বা যে সম্পর্ক ছিল ওইটাও নষ্ট করে ফেলছে তৎকালীন সময় ওনাদেরকে ছাত্রলীগের জেলা কমিটিটা ছিল। আপনি প্রথমে যদি অ্যাডভোকেট ফাহমির নিশ্চয়ই মনে আছে, তিনি ওই সময়ের কথা স্মৃতিচারণে এনেছেন। আমার মনে হয় আপনার এখনো স্মরণ থাকার কথা, ওই দিন সাথে সাথে কিন্তু জেলা ছাত্রলীগের সভাপতিকে বহিষ্কার করা হয় এবং পরবর্তীতে আরেকজনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এবং এই যে আমাদের ইনস্ট্যান্টলি যে আমাদের পানিশমেন্টের যে ব্যবস্থা, এটি বাংলাদেশ ছাত্রলীগেই সম্ভব। এবং আমরা চেষ্টা করি অনেক, আমি বলবো না যদি এখানে কোনো ধরনের ভালো যেগুলো এইগুলার আমি দায়িত্ব নিব, এবং যে দুর্নাম বদনাম এই সংগঠনের অনেকেই আছে হয়তো যারা এই দলকে ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিলের চেষ্টা করতে পারেন। তবে
আমার মনে হয় যদি আপনারা বুকে হাত দিয়ে বলেন বিগত দিনের যে রাজনৈতিক পরিক্রমা বিশেষ করে 4 দলীয় জোটের আমি এটাই বলতে চাচ্ছিলাম, যদি একটু আপনাকে শেয়ার করি। আপনি রাজনীতির দুদিকই দেখেছেন, বাংলাদেশের ছাত্রলীগেরও রাজনীতি দেখেছেন, ছাত্র দলেরও দেখেছেন। কেমন ছিল সেই সময়টি, তুলনাটা কিভাবে করেন আপনি দুই দলের, ছাত্রলীগ এবং ছাত্রদল, সিলেটের প্রেক্ষাপটে যেন ফাহমি যে অভিযুক্তি করেন আর কি? বর্তমান প্রেক্ষাপটে আগের, আপনি তো আগে তাদের ক্ষমতাকালীন সময় ছাত্র দলের দাপট দেখেছেন, আবার আওয়ামী লীগের সময় ছাত্রলীগের দৌড় সেটা বলতে গেলে আসলে আমি বলতে আমার স্মৃতির মধ্যে যে সব আমি 2001-এর পরবর্তী সময়ের কথাই যদি বলি, ওই সময় আমি কলেজে অধ্যয়ন করতাম এবং আমি মহানগর ছাত্রলীগের প্রথম কমিটির আহ্বায়ক কমিটির সর্বকনিষ্ঠ সদস্য ছিলাম এবং আমি সক্রিয়ভাবে বিরোধী দল থেকে রাজনীতি করে উঠে এসেছি। আমি যখন ওই সময় মিছিল মিটিংয়ে যেতাম, আমরা 20-25 জন, 30 জন, 40 জনের মধ্যেই আমাদের মিছিলটা সীমাবদ্ধ ছিল এবং ওই সময় 100 জন বা অর্ধ শতাধিক পুলিশ আমাদেরকে বেষ্টিত করে রাখতো। কোনো সময় এইরকম হয়েছে সুরমা পয়েন্টে আমাদেরকে পুরান লেন থেকে ছাত্র দলের সাবেক বর্তমান নেতাদের নেতৃত্বে গিয়ে ওই জায়গায় শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে এবং অনেক সময় আমাদের একদম নেতৃস্থানীয় যারা গণরাজনীতির সাথে সংশ্লিষ্ট গণসংগঠনের নেতৃত্ব দিচ্ছেন তারা নিজে দৌড়ে আত্মরক্ষা করেছেন। এরকম ঘটনার নজির আমি অন্তত এইটি আমার সচক্ষে যে দেখেছি সেইগুলো বলছি। এর আগে আমাদের মরহুম পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ এবং আমাদের সাবেক মেয়র বদরুদ্দিন কামরান সহ অনেক নেতা এই জায়গায় ছাত্রদলের একটি আস্তানা রয়েছে, আপনারা জানেন জিন্দাবাজারের পুরান লেন, তার খুবই পার্শ্ববর্তী এলাকা হচ্ছে কালেক্টরেট মসজিদ। ওই জায়গায় সম্ভবত 95 অথবা 96 সালে একটি বড় ধরনের আক্রমণ করা হয়, যে একটি রাজনৈতিক সভায়, যা সিলেটের ইতিহাসে একটি ন্যাক্কারজনক ঘটনা এবং ওইখানে সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান সেদিন আহত হয়েছিলেন। আমরা বয়সে তখন অনেক ছোট ছিলাম, তাই আমার স্মরণ আমি স্কুলে পড়তাম ওই সময়। অর্থাৎ ঘটনাগুলো আসলে আমি দেখেছি যে রক্তপাতের রাজনীতিতে তারা বিশ্বাস করতেন এবং তারা আধিপত্যের রাজনীতিতে বিশ্বাস করতেন এবং এটি আমি বলবো এইটি শুধু এই 2001 সাল থেকে 6 সাল নয়, পরবর্তীতে 111-এর সরকারের পরবর্তী সময়েও যখন আমরা 2008 সালে নির্বাচনে অংশগ্রহণ করি ডিসেম্বর মাসে, এর পরবর্তীতে আওয়ামী লীগের নেতৃত্বে যখন মহাজোট ক্ষমতায় আসীন হয়, পরবর্তী সময়ে তারা তাদের দাপট বা আধিপত্য থেকে তারা কিছুটা পিছু ওঠেন। মানে সেটি হলো ত্রাসের রাজত্ব কায়েম করে একটি শহরকে কিভাবে ত্রাসের রাজত্ব। আপনি অনেকগুলো মামলার কথা বলছিলেন ছাত্র নেতাদের উপরে, তিনি দাবি করছেন যে এগুলো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যে কারণে মাঠের দখলে ছাত্রদল পিছিয়ে আছে। ব্যাপারটিকে আপনি কিভাবে দেখেন? আসলে রাজনীতি করলে জেল জুলুম বা মামলা এগুলা খুবই একটি স্বাভাবিক বিষয়। কারণ হচ্ছে অনেক সময় আমরা দেখেছি কিছুদিন আগেও যখন ছাত্রদলের যখন নতুন কমিটি হয়, সেই জায়গায় কিন্তু তাদের মধ্যেও যে অন্তর্কুন্দল রয়েছে, এই অন্তর্কুন্দলের কারণে অনেকগুলা মামলা হয়েছে এবং যখন তারা দায়িত্ব গ্রহণ করেন, প্রথম যেদিন তারা শটডাউন করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিলেন, একটি অংশ তাদের মধ্যেই তাদের অভ্যন্তরীণ যে কুন্দল রয়েছে সেটি খুবই স্পষ্ট। এই সিলেট শহরে এখন যদি আমি নাচতে নেমে আমি উঠান বাঁকা বলি, এটা আসলে লেম এক্সকিউজ ছাড়া কিছু বলবো না। কারণ অনেক সময় আমরা দেখেছি যে তাদের আভ্যন্তরীণ কুন্দলের কারণে তারা দিনে দিনে পিছিয়ে যাচ্ছেন, কিন্তু সেই অভিযোগের তীরটা সরকারি দলের উপরে দিয়ে তারা পার পাওয়ার চেষ্টা করে। আমি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি, দুজনের কাছেই যদি সবিনয়ে জানতে চাই। প্রথমে জনাব ফাহমি আপনার কাছে, যে বর্তমানে বিভিন্ন ধরনের একটি সংকটকালীন সময় ছাত্র রাজনীতিতে, সেটি ছাত্র দলের হোক কিংবা ছাত্র লীগের হোক, এই অবস্থা থেকে একজন সাবেক ছাত্রনেতা হিসাবে কেমন দেখতে চান আপনার একটি প্রিয় সংগঠন ছাত্র দলের আগামী দিন? আমি একটা মিনিটে উত্তর দিয়ে দিব। আগে রাহাত তরফদারের অস্ত্রের জঞ্জনারি আমরা সিলেট শহরে দেখছি, প্রত্যেকটা পত্রিকায় এসেছে কিছুদিন আগে বন্দুক নিয়ে জিন্দাবাজার প্রকাশ করে রাখবে। আমাদের যে ছাত্রলীগের এবার কেন্দ্রীয় কমিটি যে সেক্রেটারি করলেন
জয় ভট্টাচার্য, ওনার হাতে আমরা একটা ফেসবুকে ভাইরাল হয়েছে ছবি দেখেছি। ওনাদের সময় আমাদের সবচেয়ে দুঃখজনক যেটা হলো সত্য, উসমানী মেডিকেল কলেজের মতো জায়গায় ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি আসামি হয়ে তৌহিদকে হত্যা করেছে। ছাত্র রাজনীতি, ছাত্রলীগ বলতেছেন যেটা, এটা আদৌ পুরোপুরি নয়। ক্যাম্পাসে বা শহরে বলেন চাষের রাজত্ব কায়েম করতেছে সিলেট শহরে, যেটা আগে ছিল না। পাশাপাশি আমি বলবো যে ছাত্র রাজনীতিকে তার আগের ইতিহাসে ফিরিয়ে নিয়ে আসতে হলে সর্বোপরি যেটা প্রয়োজন, যে ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি চালু করতে হবে, সহ অবস্থান সৃষ্টি করতে হবে, সবার অংশগ্রহণ প্রয়োজন, প্রতিযোগিতা থাকতে হবে, মেধার সাথে প্রতিযোগিতা করতে হবে, মেধাবী যে ছাত্র যারা আছে তাদেরকে রাজনীতিতে নিয়ে আসতে হবে। আপনি আমার সাথে একমত হবেন বর্তমানে যে রাজনীতির যে অবস্থা, বিশেষ করে ছাত্র রাজনীতির যে অবস্থা, আগে আমরা অনেক ভালো ভালো ছেলেগুলাকে দেখেছি ছাত্র রাজনীতি করতে, এখন আসতে চাইতেছে না। ছাত্র রাজনীতির এই বিয়োর কারণে আসতে চাইছে না। পাশাপাশি আমি আবারও বলবো যে ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি শুরু না করলে কোনো অবস্থায় এই ছাত্র রাজনীতি তার অতীত ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসতে পারবে না, ভালো ছেলে পেলে আসবে না। কেমন দেখতেছেন আগামী বিশেষ করে সিলেট ছাত্র? ধন্যবাদ। আসলে আমি অভিযোগ খণ্ডন না করে আমি আমার মতো করেই বলতে চাই। এখানে অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমি বলেছেন যে আমাদের সিলেট সহ সারা দেশে যে নৈরাজ্য ছাত্র সংগঠনের কারণে বাংলাদেশ ছাত্রলীগ ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, তিনি সেখানে বিভিন্ন ধরনের অভিযোগ এনেছেন। আমি একটি অভিযোগের কথা এখানে বলতে চাই। তিনি যে অভিযোগের কথা বলেছেন 2014 সালে জুন মাসে সংগঠিত হয়েছিল। আমি ওই সময় অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছিলাম এবং আমি পার্সোনালি আমি যখন শুনেছি আমি সাথে সাথে খবর নিয়েছি এবং ওই সময় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছিলেন জিয়াউল হক জিয়া, তিনি ছাত্রলীগের সহসভাপতি ছিলেন মহানগরে। তো আমার মনে হয় এখানে যে ঘটনাগুলো বিচ্ছিন্ন দু একটি ঘটনা ঘটেছে, অবশ্যই যদি ছাত্রলীগের ওই যে হত্যা মামলা সেখানে দায়ের করা হয়েছে, অনেকে জেল খেটেছে, অনেকে জেল খেটেছে, চার্জশিট হয়েছে, মামলা চার্জশিট হয়েছে এবং অনেকে ওই দিনই সাথে সাথে রেলওয়ে স্টেশন থেকে সৌমেনদেরকে গ্রেফতার করা হয়। তৎকালীন সময়ে ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিল বলে তাকে হুকুমের আসামি করা হয়েছিল। কিন্তু আমার মনে হয় যদি সে এইরকম একজন চতুর হত্যাকারী হতো তাহলে সে ওই রাতে সে রেল স্টেশনে গিয়ে তার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিত না, কারণ সে ওই রাজনৈতিক ভাবে তাকে ওই জায়গায় আসামি করা হয়েছে। তবে যারা প্রকৃত তারা জেল খেটেছে। আমি অনেকের পিতা আমার বাসায় এসেছে, আমি যখন দেশে আসি এরপরে অনেকের পিতা আমার বাসায় এসে আমার সাথে যোগাযোগ করেছে ব্যক্তিগতভাবে, যাদের আমি এই মামলার পরবর্তী পরিণতি সম্পর্কে আমি অবহিত নই। এখন যদি আদালতের বিষয় নিয়ে এখানে আমরা আসলে এখানে আপনারা দুজনই আইনজীবী, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এখানে যদি আপনারা প্রকৃত আসামিদের বাদ দিয়ে আপনারা যদি ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকে আপনার দোষারোপ করে ওই জায়গায় মামলা দায়ের করেন, মামলা তো দুর্বল হবেই। এটিও হলো আমরা আসলে দুর্নীতিকে মূলোৎপাটন করতে গিয়ে আমরা ব্যক্তি স্বার্থ এবং রাজনৈতিক ভিন্ন স্বার্থ চরিতার্থ করতে চাই। এই আলোচনা এবার আমার আসলে থামবে না, রাজনৈতিক বাকবিতণ্ডা এটি অত্যন্ত জমজমাট একটা পরিবেশ। যদি সর্বশেষ কিছু বলতেন আপনার আগামী প্রত্যাশা এবং কেমন দেখতে চান নিজের প্রিয় সাবেক এই সংগঠনটিকে? আজ 8ই জানুয়ারি 1972 সালের এই দিনে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করেছিলেন এবং পরবর্তীতে তিনি ওই দিনই লন্ডন সফর করেন এবং 10ই জানুয়ারি 1972 সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন। তো আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের যে কোনো ধরনের দুর্দিন বা দুরবস্থায় একজন কর্মী হিসাবে আমার সবসময় আমি সহানুভূতিশীল থাকবো এবং একজন সাবেক ছাত্রনেতা হিসাবে বলতে চাই আমরা অবশ্যই আমরা জ্ঞানভিত্তিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠায় আমরা আমাদের মেধা মনন এবং পরিশ্রম দিয়ে কাজ করব এবং যারা বর্তমানে রাজনীতির সাথে সংশ্লিষ্ট রয়েছেন প্রকৃত এবং নিয়মিত ছাত্ররা যদি এবং মেধাবী ছাত্ররা যদি শুধু ছাত্রলীগ নয় সব ছাত্র সংগঠনে এমন নেতৃত্ব তৈরি হোক যাতে আমাদের আগামী প্রজন্ম এবং নতুন প্রজন্ম যাদের হাতে এই দেশ, এই রাষ্ট্র, এই দল, এই সংগঠন নিরাপদ থাকে।
জি, অসংখ্য ধন্যবাদ। যদি আপনার সর্বশেষ অনুভূতি আমাদের বলতেন। আমাদের আমাদের আমার যেসব প্রত্যাশা যে সহ অবস্থান থাকবে এবং প্রত্যেকটা ছাত্রদল মানে ছাত্র সংগঠনকে সমানভাবে সহযোগিতা যদি সুযোগ পায় ক্যাম্পাসে রাজনীতি করার বা শহরে প্রতিটা জায়গায় সুযোগ পায়, এই প্রত্যাশাই থাকবে। পাশাপাশি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই অন্যায়ভাবে যে জেলা যেতে আছেন ওইটা নিঃশর্ত মুক্তি দাবি করছি। আর অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, জনাব রাহাত তরফদার, জনাব ওবায়দুর রহমান ফাহমি, আপনাদেরকে আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ছাত্র রাজনীতির বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে এবং নিকট অতীতে কিংবা আগামীতে কিভাবে হতে পারে এই বিষয়গুলোর সুরাহা, সেগুলো নিয়ে কথা বলছিলাম। এবং পিছনে যে ঘটনাগুলো ঘটেছে, যেটি উভয় দলের ছাত্র সংগঠনের ক্ষেত্রেই অনেকগুলো অভিযোগ ছিল, অনুযোগ ছিল, অনেক প্রাপ্তি ছিল, প্রত্যাশাও আছে ওনাদের, এবং সেগুলো সমাধান করতে অনেকগুলো সাজেশনও দিলেন আসলে এই দুই সাবেক ছাত্র নেতা। এবং উভয় জায়গা থেকে এই জিনিসটি স্পষ্ট হয়েছে যে রাজনীতির মাঠ উত্তপ্ত থাকতে গেলে আসলে ছাত্র সংগঠনগুলোর বিকল্পও কিন্তু নেই। কিন্তু হয়তোবা ছাত্র সংগঠনগুলো যেমনটি জনাব ফাহমি দাবি করছিলেন যে উভয় দলের ছাত্র সংগঠনকে আসলে সহাবস্থান করতে দেয়া হচ্ছে না বা ক্যাম্পাসে ওইভাবে যাওয়া হচ্ছে না। আবার দেখা যাচ্ছে রাহাত তরফদার বলছেন যে এখানে আসলে রাজনীতির মাঠে থাকতে হবে এবং থাকতে গেলে বিভিন্ন ধরনের যখন যারা ক্ষমতায় থাকে বা থাকেন না, এক ধরনের পরিস্থিতি তৈরি হয়, এগুলো সামাল দিয়েই রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে হবে, রাজনীতির কায়দায়, রাজনীতির পন্থায়। প্রিয় দর্শক, আমরা আবারও হাজির হব অন্য দুজন অতিথির সাথে অন্য একটি বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।